আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো। আমি তোমাদের দোয়ায় ভালো আছি। তোমাদের সকলকে সোনারগাঁ জিআর ইনস্টিটিউশন অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মওদুদ আহমেদ, সহকারী শিক্ষক আইসিটি, সোনারগাঁ জিআর ইনস্টিটিউশন, সোনারগাঁ নারায়ণগঞ্জ। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গণিত বই হতে ষষ্ঠ অধ্যায় জ্যামিতির মৌলিক ধারণা সম্পর্কে কিছু বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। জ্যামিতি বিষয়টিতে যে প্রাথমিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো খুবই অতীব গুরুত্বপূর্ণ। কারণ একটি ষষ্ঠ শ্রেণী বা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী যদি এই জ্যামিতির মৌলিক ধারণা সম্পর্কে যদি তার যদি কোনো ধারণাই না থাকে, তাহলে পরবর্তীতে অষ্টম, নবম, দশম শ্রেণীতে গিয়ে তাকে প্রচুর সমস্যায় পতিত হতে হয়। সেজন্য তোমাদের উদ্দেশ্যে আজকে অধ্যায় ষষ্ঠ জ্যামিতিক মৌলিক ধারণা সম্পর্কে আমি সংক্ষিপ্ত আলোচনা করতে যাচ্ছি। আশা করি সবাই ক্লাসটি মনোযোগ সহকারে শুনবে। এই ক্লাসটি শুধুমাত্র ষষ্ঠ বলে কোনো কথা না, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম সকল শ্রেণীর শিক্ষার্থীর জন্যই এটি গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয়। আশা করি সবাই ক্লাসটি উপভোগ করবে। আমরা জ্যামিতিতে দেখি তিনটি বিষয় অতপ্রতভাবে একরকম বা সম্পৃক্ত। একটি হচ্ছে রেখা, দ্বিতীয়টি হচ্ছে রেখাংশ, তৃতীয়টি হচ্ছে রশ্মি। তো এই তিনটি বিষয় যখন আমরা আলোচনা করি বা খাতায় যখন লিখতে যাই, তখন এই তিনটি জিনিসের মধ্যে আমরা পার্থক্যটা অনেকে বুঝতে পারি না। সেজন্য আমি তোমাদেরকে সচিত্র বোঝাতে চেষ্টা করব। আমি এবি একটি রেখা টেনেছি, তাই না? এবং দুটি বিন্দুতেই ফোঁটা দিয়ে, মানে একটি প্রান্তবিন্দু, স্থিরবিন্দু নির্দেশ করেছি। পরবর্তীতে দেখো আমি একদিকে একটি ফোঁটা দিয়েছি, কিন্তু অপর দিকে তীর চিহ্ন দিয়েছি। এবং পরেরটিতে দুই দিকে তীর চিহ্ন দিয়েছি। এখন যদি আমরা রশ্মি বলি, রশ্মি হবে এটি, যার একটি প্রান্তবিন্দু আছে কিন্তু অপর প্রান্তটিতে প্রান্তবিন্দু নেই, সেটি হচ্ছে রশ্মি। রেখাংশ কি? রেখাংশ হচ্ছে বিশাল একটি রেখার একটি কি অংশ বিশেষ। তাহলে এখানে এ এবং বি দুটি রেখাটির দুই প্রান্তেই প্রান্তবিন্দু রয়েছে, সেই জন্য এবি তখন হবে রেখাংশ। কিন্তু অপরদিকে এ থেকে বি পর্যন্ত আমি তীর চিহ্ন দিয়ে তাকে নির্দেশ করেছি। এখানে এ এবং বি কোথায় গিয়ে শেষ হবে তার কোনো সীমা এখানে উল্লেখ করা নেই বা প্রান্তবিন্দু নেই, তখন তাকে আমরা বলি রেখা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রেখা, রেখাংশ এবং রশ্মি আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি আবার বলছি, রেখার কোনো প্রান্তবিন্দু নেই, দেখেছ তোমরা? রেখাংশের ক্ষেত্রে দুটি প্রান্তবিন্দু আছে, কিন্তু রশ্মির ক্ষেত্রে একটি মাত্র প্রান্তবিন্দু। আশা করি তোমরা রেখা, রেখাংশ এবং রশ্মি সম্পর্কে বুঝতে পেরেছ। পরবর্তী ধাপে আমরা যাব কোণ সম্পর্কে। কোণ, একই সমতলে দুটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হলে যা তৈরি হয় তাকে কোণ বলে। দুটি রশ্মি, খেয়াল করো, এ হচ্ছে তাদের প্রান্তবিন্দু, এ হচ্ছে একটি রশ্মি আর ওবি হচ্ছে আরেকটি রশ্মি। এরা পরস্পর একটি নির্দিষ্ট বিন্দুতে গিয়ে কী হয়েছে, মিলিত হয়েছে। মিলিত হওয়াতে কী তৈরি হয়েছে? একটি কোণ তৈরি করেছে। এই মিলিত বিন্দুটিকেই আমরা বলবো কোণ। কি বলবো? কোণ। তাহলে একই সমতলে দুটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হলে যা তৈরি হয় তাকে কি বলে? কোণ বলে। এবার আসো সরল কোণ। সরল কোণ কি? আমরা একটি রশ্মি আঁকলাম এবি, এখানে যে রশ্মির মধ্যে কোনো একটি বিন্দু ধরলাম পি। কি বিন্দু? পি বিন্দু। পি বিন্দুতে আমরা যদি যদি অর্ধবৃত্ত চাপ আঁকি, খেয়াল করো, একটি সরল রেখা, তাই না? তো সরল রেখার মধ্যে এখানে
কোণের যে মান আমরা যেটা জানি কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে যে কোণের মান 180 ডিগ্রি তাকে বলা হয় সরল কোণ। তাহলে যে কোণের মান 180 ডিগ্রি তাকে বলা হয় সরল কোণ। সরল কোণ গেল। 5 হচ্ছে সন্নিহিত কোণ। দুটি কোণের একই শীর্ষবিন্দু হয় এবং কোণদ্বয় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে, তবে ওই কোণদ্বয়কে সন্নিহিত কোণ বলে। আমি একটি কোণ আঁকলাম, মাঝে থেকে এখানে আরেকটি রশ্মি আঁকলাম। খেয়াল করো, এখানে মনে করো একটি কোণ, এই কোণের নাম দিলাম এ কোণ, এই কোণের নাম দিলাম বি কোণ। এই কোণটির শীর্ষবিন্দু যে বিন্দু, বি কোণের শীর্ষবিন্দু একই বিন্দু, ঠিক আছে? তাই এ কোণ এবং বি কোণ এরা পরস্পরের সন্নিহিত কোণ। এবার আসো পূরক কোণ। পূরক কোণটা কি? কটা কোণ এখানে? দুটা কোণ। মনে করো এখানে এক্স কোণ, এখানে মনে করো ওয়াই কোণ। তাহলে এক্স কোণ যোগ ওয়াই কোণ, এই দুটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, যদি আমাদের দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই দুটি কোণকে একটির আরেকটির পূরক কোণ বলা হয়। আমি আবার বলছি, যদি দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে সেই দুটি কোণকে একটি আরেকটির পূরক কোণ বলা হয়। অপরদিকে সম্পূরক কোণ। সম্পূরক কোণটি কী হবে? সম্পূরক কোণটি হবে দুটি কোণের সমষ্টি যখন 90 ডিগ্রির চাইতে কী হবে? বেশি হবে। 90 ডিগ্রি চাইতে বেশি হবে। দুই কোণের সমষ্টি যখন 90 ডিগ্রি চাইতে বেশি হবে, তখন সেই কোণ পরস্পরের সম্পূরক কোণ। পরস্পরের সম্পূরক কোণ। এবার আসে বিপরীত কোণ। কোনো কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ তৈরি করে তা ওই কোণের বিপরীত কোণ। এখানে একটি আমি কোণ আঁকলাম, এ হচ্ছে একটি রশ্মি, এ হচ্ছে একটি রশ্মি। এর বিপরীত দিকে যদি বর্ধিত করি, করলাম, এটাকে বিপরীত দিকে বর্ধিত করি, করলাম, করার পর বিপরীত দিকে বর্ধিত করার পর দেখো কি তৈরি হয়েছে? কোণ তৈরি হয়েছে, এই যে কোণ। তখন এই কোণের সাপেক্ষে তখন এই কোণকে আমরা পরস্পরের বিপরীত কোণ বলবো। তাহলে সংজ্ঞা কী দাঁড়ালো? কোনো কোণের বাহুদ্বয়ের বিপরীত কোণদ্বয় যে কোণ তৈরি করে তা ওই কোণের বিপরীত কোণ। এবং পরস্পর তখন আমরা তাদেরকে বলবো বিপরীত কোণ। মনে রাখবে বিপরীত কোণ একটি আরেকটি সমান। এই ছিল প্রাথমিক কিছু ধারণা। আমরা ধীরে ধীরে আরেকটু ভেতরে যাব। এখন আমরা কোণ সম্পর্কে একটু আলোচনা করব। আবার কোণ সাধারণত 3 প্রকার হয়ে থাকে: সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ। তো ত্রিভুজের ক্ষেত্রে, কার ক্ষেত্রে? ত্রিভুজ ভেদে। এই কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার: সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। আমরা একটু একটু করে আঁকি। যে কোণের একটা ত্রিভুজ আঁকলাম, মনে করো এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা যদি 90 চাইতে ছোট থাকে তাহলে সেটি হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ। কিন্তু যদি একটি ত্রিভুজের মান, একটি কোণের মান যদি কত হয়? 90 চাইতে বেশি হয়, তাহলে হয়ে যাবে স্থূলকোণী ত্রিভুজ। আর যদি একটি ত্রিভুজের মান যদি হয় 90 ডিগ্রি, তাহলে সেটি হবে সমকোণী ত্রিভুজ। সংজ্ঞায় যদি যাই, আমরা বলবো যে ত্রিভুজের একটি কোণ সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রি চাইতে ছোট তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি চাইতে বড় তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। এবার আসো বাহুভেদে ত্রিভুজ কত প্রকার। প্রকারের পরে যে আগে দেখো, 1 নম্বর সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ,
সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে বাহুভেদ ত্রিভুজ তিন প্রকার: সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। সমবাহু, সম অর্থ সমান, এর মানে আমার ত্রিভুজটির তিনটি বাহুই কি হবে? সমান হবে। একটি ত্রিভুজের তিনটি বাহুই কি হবে? সমান হবে। যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। বিষমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের তিনটি বাহু তিন রকম, যে ত্রিভুজের তিনটি বাহু তিন রকম, সমান নয়, ভিন্ন ভিন্ন, তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের দুটি বাহু, কটি বাহু? দুটি বাহু সমান, তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যে বিষয়গুলো আমি আলোচনা করতে যাচ্ছি একটু মনোযোগ সহকারে দেখবে, কারণ এটি ষষ্ঠ শ্রেণীর সাথে যেমন সম্পৃক্ত, ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল শ্রেণীর শিক্ষার্থীর সাথেও জ্যামিতি বইয়ের সাথে সম্পৃক্ত। আশা করি মনোযোগ সহকারে দেখবে। আচ্ছা, আমার আঁকা শেষ, এবার আমরা আলোচনা যাচ্ছি। এই চিত্রের মধ্যে এই দুটি বাহুকে আমি সমান দেখিয়েছি, এই দুটি বাহুকে সমান দেখিয়েছি। এটার ক্ষেত্রে তাই, এটার ক্ষেত্রে চারটাকে সমান দেখিয়েছি, এটার ক্ষেত্রে চারটাকে সমান দেখিয়েছি। এখানে প্রতিটি কোণের মধ্যে মান কিন্তু 90 ডিগ্রি করে, আর এখানে মানগুলো 90 ডিগ্রির চাইতে হয় ছোট আছে, না হয় বেশি আছে। এই ক্ষেত্রটার একটা নাম আছে, এটাকে বলা হয় আয়তক্ষেত্র, এটাকে বলা হয় সমান্তরিক, এটাকে বলা হয় বর্গ, এটাকে বলা হয় রম্বস। তো শিক্ষার্থী, আমি এখন এই চিত্র দিয়ে সংজ্ঞা দেব, মনোযোগ সহকারে শুনবে, সংজ্ঞা মুখস্থ করা লাগবে না, এই চিত্র দেখে তুমি সংজ্ঞা বলতে পারবে। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান, কোণগুলো 90 ডিগ্রি। বিপরীত বাহু বলতে এই বাহুর দৈর্ঘ্য সমান, প্রস্থ সমান, দৈর্ঘ্য প্রস্থ কিন্তু সমান নয়, চারটি বাহু কিন্তু বলিনি, চারটি বাহু সমান বলিনি, বলেছি বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলো 90 ডিগ্রি, তাকে আয়তক্ষেত্র বলে। তাকে কি বলে? আয়তক্ষেত্র বলে। সামান্তরিকে যদি আসি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, সমান ও সমান্তরাল এবং কোণগুলো 90 ডিগ্রি নয়, তাকে সামান্তরিক বলে। একে আরেকটা সংজ্ঞা দেওয়া যায়, এটাকে যদি আমি যুক্ত করি বা এটাকে যদি যুক্ত করি, এগুলোকে বলা হয় কর্ণ। কি বলা হয়? কর্ণ। আয়তক্ষেত্রের কর্ণ কিন্তু সমান, কিন্তু রম্বসের কর্ণ সমান নয়। তাহলে এখান থেকে যদি বলি, রম্বস না সামুদ্রিকের কর্ণ কিন্তু সমান নয়। তো আমরা আবার সংজ্ঞা যদি যাই, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান, কোণগুলো 90 ডিগ্রি এবং কর্ণ সমান, তাকে আয়তক্ষেত্র বলে। সামুদ্রিকের ক্ষেত্রে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান, কোণগুলো 90 ডিগ্রি নয় এবং কর্ণদ্বয় অসমান, তাকে সামান্তরিক বলে। এবার আসো বর্গে আর রম্বসে। যে চতুর্ভুজের চারটি বাহুই সমান, কোণগুলো 90 ডিগ্রি এবং কর্ণদ্বয় সমান, তাকে বলা হয় বর্গ। অপরদিকে যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং বিপরীত বাহুগুলো পরস্পরের সমান্তরাল, কিন্তু কোণগুলো 90 ডিগ্রি নয় এবং কর্ণ অসমান, তাকে রম্বস বলে। আশা করি আয়তক্ষেত্র, সামান্তরিক, বর্গ এবং রম্বস তোমরা সহজে চিনতে পারবে। আমার এই ক্ষুদ্র পরিসরে, এই ক্ষুদ্র জ্যামিতিক মৌলিক ধারণা সম্পর্কে আলোচনায় যদি তোমরা উপকৃত হও,
তাতে আমি ধন্য নিজেকে মনে করব। পরবর্তী ক্লাসে এর সম্পর্কে হয়তো বা আরও বিস্তারিত নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং বেশি বেশি করে বাসায় এগুলো প্র্যাকটিস করবে, যেন তোমার এই সম্পর্কে যেন আর কোনো জটিল প্রবলেম না থাকে, জটিলতা না থাকে। এই ক্লাসগুলো আমরা ভিডিও যেহেতু ইউটিউবে আপলোড করছি, অবশ্যই আমাদের জিআর ইনস্টিটিউশনের অনলাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অন্যদেরকে বলবে সাবস্ক্রাইব করার জন্য। এবং যারা বন্ধু বান্ধবী তোমাদের রয়েছে তাদেরকেও বলবে যেন অবশ্যই ক্লাসগুলো যেন দেখে। ক্লাসগুলো দেখার পর ক্লাসের প্রতিটি ক্লাসের নিচে কিন্তু মন্তব্যের ঘর আছে, অপশন আছে। তোমরা যারা ইউটিউব চালাও তোমরা জানো সবাই, অবশ্যই মন্তব্যের ঘরে তোমার প্রশ্নগুলো, তোমার আর কি জানার ইচ্ছা আছে সে বিষয়গুলো অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে লিখবে। এতে আমরা উপকৃত হব। আমরা তখন বুঝতে পারবো যে আমাদের ক্লাসগুলো আমরা করে সার্থক হয়েছি, কারণ তোমরা দেখছো এবং দেখার পরে তোমাদের যে সমস্যাগুলো হচ্ছে তা আমাদের সাথে তোমরা শেয়ার করছো। তো আশা করি তোমরা এই কাজগুলো করবে এবং যে দিক নির্দেশনা দিলাম জ্যামিতির মৌলিক ধারণা সম্পর্কে এগুলো বেশি বেশি করে অধ্যবসায় করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।